I'm fine. Thank you. I want to say something about tense. আমরা বিগত দিনে যে সমস্ত টেন্সের ক্লাসিফাই করলাম তার মধ্যে আমরা প্রথমত পেয়েছিলাম যে টেন্স মূলত হচ্ছে তিন রকমের, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। এই প্রত্যেক প্রকার টেন্সে আমরা ডিভাইডেশন করলাম, দেখলাম যে এক একটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ তিনটে টেন্সকে যদি এক একটাকে চার ভাগে ভাগ করা হয় তাহলে মোট হচ্ছে 12টা টেন্স। আমাদের এই 12টা টেন্স আমি তোমাদের সাথে বিশদভাবে আলাপ করতে চেয়েছিলাম। তার মধ্যে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এরই মধ্যে আলাপ করেছি। আজকে তোমরা সবাই একটু খাতা বের করো। আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ প্রেজেন্ট টেন্সের যে 4টি টেন্স তার মধ্যে আমরা 2 নম্বর টেন্স করতে যাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। আজকে আমরা বিশদ আলাপ করব। একটু খেয়াল করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে, আমরা প্রথমে একটু খেয়াল করি, আমরা 2 নম্বর টেন্সটা লিখব। 2 নম্বর টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একটু বাংলা রূপ আমরা যেভাবে লিখেছিলাম ঠিক এইভাবে একটু আমরা এই স্ট্রাকচারগুলো যদি আমরা ঠিক করে নিতে পারি তাহলে আমাদের আর কোনো সমস্যা হয় না। বাংলা রূপে আমরা লিখব হচ্ছে তেসি, একটু লিখে নাও, তেসি, তেসো, তেসেন। তেসি, তেসো, তেসেন থাকলে পরে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা কিন্তু এর আগেও যেটা বলেছিলাম যে প্রত্যেকটি টেন্সেরই আমরা একই ধরনের ভাব প্রকাশ করতে পারি না। কোনো কোনো সময় আবোধক বাক্য, কোনো সময় নাবোধক, কোনো সময় প্রশ্নবোধক, কোনো সময় প্রশ্নবোধক নাবোধক বাক্য দিয়ে আমরা কথা বলে থাকি। তদ্রূপ টেন্সও আমাদের ঠিক একইভাবে আমরা টেন্সের কাজও করতে পারি। সেটা হচ্ছে আমরা প্রত্যেক প্রকার টেন্সের যে স্ট্রাকচার সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, এই 4টে স্ট্রাকচারই আমরা লিখব। আমরা প্রথমে হচ্ছে আমরা কিন্তু বাংলা রূপ লিখে নিয়েছি যে তেসি, তেসো, তেসেন। এখন এটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, যদি অ্যাফার্মেটিভ হয় সেন্টেন্সটা, তবে স্ট্রাকচারটা লিখব হচ্ছে সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুসারে am, is, are প্লাস ing যুক্ত ভার্ব প্লাস এক্সটেনশন। এইটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের হ্যাঁবোধক বাক্যের স্ট্রাকচার। এখন এইটাকে আমরা যেমন আমরা একটু উদাহরণে যাই, যেমন আমি ভাত খাইতেছি। দেখো আমরা উপরে লিখেছিলাম যে তেসি, তেসো, তেসেন। এখন আমি ভাত খাইতেছি, এই তেসি, তেসো, তেসেনের মধ্যে কিন্তু ভাত খাইতেছি। এখন আমরা ঠিক একইভাবে আমরা একটু লক্ষ্য করি, এই যে স্ট্রাকচার লিখেছি এই স্ট্রাকচার অনুসারে কিন্তু আমরা এখন সাজিয়ে লিখে পড়ে ইংরেজিটা হয়ে যাবে। এই স্ট্রাকচার অনুসারে আমি এখন সাজাবো। প্রথমে সাবজেক্ট নিয়ে আসবো, আমি নিয়ে আসলাম সাবজেক্ট, তারপরে am, is, are। আমরা সচরাচর সবাই জানি যে I এর পরে সবসময় am হয়, তাই না? I am, এবার ভার্ব ing। এখানে ভার্ব কি বলতে পারো? আমি ভাত খাইতেছি, এর ভার্ব হচ্ছে খাওয়া, তাই না? থ্যাংক ইউ। তাহলে খাওয়ার ইংরেজি হচ্ছে ইট, EATTING, eating
রাইস। দেখো দেখো একেবারেই সহজ, একটু খেয়াল করলে আমরা সবাই কিন্তু বুঝতে পারি। সেটা হচ্ছে যে আমরা লিখলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাংলা রূপ লিখেছি তেসি তেসো তেসেন, এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স ব্যবহার করতে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধ হয়, তাহলে তার স্ট্রাকচার লিখেছি সাবজেক্ট প্লাস এম ইজার আইএনজি যুক্ত ভার্ব প্লাস এক্সটেনশন, তাই না? এখন এইটাকে আমি একটু উদাহরণ দিয়ে দেখিয়েছি। একটা এক্সাম্পল লিখলাম, আমি ভাত খাইতেছি, আই এম ইটিং রাইস, তাই না? ঠিক দেখো এই একই রকম কথা এই কথাটাকে আমি এখন নেগেটিভ সেন্টেন্সে নেগেটিভের রূপ নিয়ে আসছি। এই সেন্টেন্সটাকে আমি নেগেটিভ বানাবো। তাহলে একে যদি আমি নেগেটিভ বানাই, তাহলে একটু দেখো, নেগেটিভ যদি আপনার 2 নম্বরে আমরা দিলাম হচ্ছে নেগেটিভ বাক্য যদি নেগেটিভ হয়, তখন নেগেটিভটা কি? নেগেটিভটা তো না হতো, তাই না? তাহলে সাবজেক্ট এম ইজ আর, তারপরে এখানে একটা নট দিয়ে দাও, শুধু একটা নট, তারপরে যা আছে তাই, শুধুমাত্র সাবজেক্টের পরে এম ইজ আর, অর্থাৎ যেখানেই সাহায্যকারী ভার্ব দেবে এম ইজ আর, তারপরে একটা নট যাবে, তাহলে পরে সেটা নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারের মধ্যে পড়বে। তো এইটাকে আমি ভাত খাইতেছি দিয়া এখানে না কথাটা বসাই দিই। তাহলে এখন কিন্তু আমরা সহজেই লিখতে পারি যে একই কথা, তখন আমি লিখবো হচ্ছে কি আই এম নট ইটিং রাইস। ক্লিয়ার? দেখো কোনো সমস্যা আছে কিনা, যদি সমস্যা থেকে থাকে তাহলে পরে বলো। একেবারেই কিন্তু সহজ। আমরা যদি একটু কনসালটেশন মাইন্ডেড হই, তাহলে পরে কিন্তু আমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তো এখন আমি কি তোমাদেরকে একটা কথা আমি বারেবারেই বলছি, যেটা হচ্ছে ইংরেজি টেন্সটা হচ্ছে ব্যাকবন বলা হয় একে, অর্থাৎ মেরুদণ্ড। ইংরেজির মেরুদণ্ড হচ্ছে টেন্স ছাড়া কিন্তু ইংরেজি কখনোই লেখা যায় না, বলা যায় না, করা যায় না। অর্থাৎ আমাদের যা কিছুই করতে যাই সেটা হচ্ছে টেন্সের মধ্যে। এই টেন্সটাকে যদি আমি সুন্দরভাবে যদি জানি, তাহলে পরে আমাদের সবগুলো ইংরেজি করতেই সহজ হবে। যতগুলো গ্রামাটিক্যাল রুলস রয়েছে, প্রত্যেকটি গ্রামারের মধ্যেই কিন্তু টেন্স থাকবে, টেন্স অনুসারে কিন্তু এইগুলো ওয়ার্ক করতে থাকবে। এবার আমরা এই বাক্যটাকে আমরা প্রশ্নবোধক বানাবো। একটু খেয়াল করো, এটাকে আমরা প্রশ্নবোধক বাক্য রূপ দেই। এখন প্রশ্নবোধক যদি লিখি, তাহলে একটু পরিবর্তন আসবে। পরিবর্তনটা তেমন বড় ধরনের কিছু না, একটু পরিবর্তন আসবে এরকম। সেটা হচ্ছে কি, যে আমরা 3 নম্বরে গিয়ে বলছি যে বাক্য যদি ইন্টারোগেটিভ হয়, অর্থাৎ ইন্টারোগেটিভটা কি? প্রশ্নবোধক, তাই না? যদি প্রশ্নবোধক হয় তখন আমরা কি করব? প্রশ্নবোধক হলে পরে প্রথমেই অক্সিলারি ভার্বগুলো আমরা নিয়ে আসবো। এম, ইজ, আর প্রথমে নিয়ে আসবো, তারপরে আসবো সাবজেক্ট, তারপরে আইএনজি ভার্ব, আইএনজি যুক্ত ভার্ব, তারপরে এক্সটেনশন, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেব। দেখো একই কথা আবার বলিনি, একটু খেয়াল করে। ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন হবে, বাক্য যদি প্রশ্নবোধক বা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমাদের কিন্তু এই কথা কিন্তু এই যে দেশি তেসেন, এই কথা কিন্তু আমার বাংলা শেষে থাকতে হবে, তাই না? তো তখন যদি প্রশ্নবোধক যদি হয়, তাহলে আমরা প্রশ্নবোধক যখন লিখবো তখন একটু খেয়াল করবো যে আমাদের সাবজেক্টের মধ্যে যেটা সাবজেক্ট থাকবে, ওই সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব কে নেবে, সেটা কি এম নেবে, ইজ নেবে না আর নেবে, যেটা নেবে সেটিকে আগে নিয়ে আসবো। তো আমি এখানে লিখলাম
যেমন যেমন লিখলাম তাহারা কি নদীতে সাঁতার কাটিতেছে? তারা কি নদীতে সাঁতার কাটিতেছে? আমরা কিন্তু একটু খেয়াল করব, প্রথমে সাবজেক্টের কাছে একটু যাই। সাবজেক্ট হচ্ছে তাহারা, তাহারা হচ্ছে কি দে, তাই না? তো দে এর পরে দেখো সাহায্যকারী ভার্ব নিজেরা কি করছে সেটা আগে নিয়ে আসি। হ্যাঁ আর, তাহলে আমরা আরটা আগে নিয়ে আসি। আর তারপরে সাবজেক্ট আনো, আর দে, সাঁতার কাটা হচ্ছে ভার্ব, আর দে সুইমিং SWIMMING, আর দে সুইমিং কোথায়? ইন দা নদীতে, তাই না? রিভার। দেখো তো সমস্যা আছে কি? যদি সমস্যা থাকে তাহলে বলো। তাহারা কি নদীতে সাঁতার কাটিতেছে? দেখো এই তেসে কিন্তু প্রশ্নবোধক বাক্য রয়েছে। আমরা জানি যে প্রশ্নবোধক বাক্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রশ্নবোধক বাক্যে যদি স্ট্রাকচার লিখি তাহলে আমরা স্ট্রাকচার পেয়েছি অ্যামিজার প্লাস সাবজেক্ট আইএনজি ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, তাই না? শেষে প্রশ্নবোধক বাক্য। এখানে আর দিছে তাহারা কি নদীতে সাঁতার কাটিতেছে। আমাদের স্ট্রাকচার অনুসারে অ্যামিজারের আমরা প্রথমে সাবজেক্ট যেহেতু দে সেই জন্য আমরা আরটা আগে নিয়ে এসেছি। আর দে আইএনজি ভার্ব সুইমিং ইন দা রিভার, তাই না? থ্যাংক ইউ। আরেকটা রয়েছে, আরেকটা আমরা লিখবো, সেটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ যদি একসঙ্গে হয় তখন আমরা স্ট্রাকচারটা একটু পরিবর্তন করব, অর্থাৎ যখনই প্রশ্নবোধক হবে তখন আমরা একটু পরিবর্তন করব, তাই না? ঠিক আছে, আমরা একটু খেয়াল করি। তারপর আমরা যদি এটাকে, যদি এটা হচ্ছে 4 নাম্বার, এটা যদি ইন্টারোগেটিভ নেগেটিভ যদি হয় তখন আমরা এটাকে কি করতে পারি একটু খেয়াল করো। ইন্টারোগেটিভ নেগেটিভ হলে পরে আমরা অক্সিলারি ভার্ব প্রথমে নিয়ে আসবো। am, is, are প্লাস সাবজেক্ট, তারপরে হচ্ছে সাবজেক্টের পরে দিব আমরা not, am is are সাবজেক্ট প্লাস not প্লাস আইএনজি ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। প্রশ্নবোধক হলেও কিন্তু আমরা শেষে নট অফ ইন্টারোগেশন চিহ্নটাই দিব। একটু করে আমরা খেয়াল করি, আমরা ওই যে সেন্টেন্সটা লিখেছিলাম ওইটাকেই প্রশ্নবোধক না বোধকে পরিণত করি, দেখি কেমন হয়। তাহারা কি নদীতে সাঁতার কাটিতেছে? না, তাই না? কাটিতেছে না, এটাকে আমরা কিন্তু এইভাবেই করতে পারি, তাই না? তাহলে আমরা লিখবো কি আর দে নট সুইমিং ইন দা রিভার। আগামী ক্লাসে আবার সুন্দরভাবে তোমাদের বুঝাবো, একটু দেখে এসো। সবাইকে ধন্যবাদ।